কখনো কি কোনো এমন জায়গায় গেছো যেখানে খুব বেশি কষ্ট না করেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পুরো প্রকৃতিকে একসাথে দেখা যায়? আজ আমরা ঠিক এমনই এক জায়গায় এসেছি, বাঁকুড়ার কোড়ো পাহাড়, যাকে অনেকেই তপোবন পাহাড় নামেও চেনেন। এই পাহাড় শুধু ট্রেকিংয়ের জন্যই না, পাহাড়ের চূড়ায় রয়েছে অষ্টভুজা মাতা পার্বতীর মন্দির, যাকে স্থানীয় মানুষেরা মাতা সাবিত্রীর মন্দির বলেও মানেন। আর পাহাড়ের পাদদেশে আছে শিব ও বিষ্ণুর মন্দির। এই জায়গায় এলে মনে হবে প্রকৃতি আর ভক্তির এক সুন্দর মিলন ঘটেছে এখানে। ছোট্ট একটা ট্র্যাক, কিন্তু উপরে ওঠার পর যে দৃশ্যটা অপেক্ষা করছে সেটা সত্যি মনকে থামিয়ে দেয় কিছুক্ষণ। গাংদুয়া ড্যামে সুন্দর মুহূর্তগুলো কাটানোর পর এইবার আমরা বেরিয়ে পড়েছি আরেকটা নতুন অভিজ্ঞতার খোঁজে। আজকের গন্তব্য বাঁকুড়ার কোড়ো পাহাড়। ছোট্ট একটা ট্রেকিং স্পট, কিন্তু যার মধ্যে লুকিয়ে আছে দারুণ একটা অ্যাডভেঞ্চার। বাবা মা আর গিন্নিকে নিয়ে এই পাহাড়ে চূড়ায় ওঠার অভিজ্ঞতা কেমন হয় সেটা আজ তোমাদের দেখাবো। চলো শুরু করা যাক আজকের জার্নি। তাহলে এবার প্রশ্ন, কিভাবে পৌঁছাবে এই কোড়ো পাহাড়ে? শুরুতেই বলে রাখি, আজকে আমরা বাইকে করে প্রথমে গিয়েছিলাম গাংদুয়া ড্যামে, আর ফেরার পথেই চলে এসেছি কোড়ো পাহাড়ে। মানে চাইলে একদিনেই খুব সহজেই দুটো সুন্দর জায়গা ঘুরে নেওয়া যায়। যদিও আগের ভিডিওতে, মানে গাংদুয়া ড্যামের ভিডিওতে, ট্রেন, বাস, টোটো বা শেয়ার গাড়িতে করে কিভাবে এখানে আসবে সব কিছু বিস্তারে বলেছিলাম, তবু আরেকবার সহজ করে বলে দিচ্ছি। যারা কলকাতা বা অন্য জায়গা থেকে ট্রেনে বাঁকুড়া আসছো, তারা বাঁকুড়া রেল স্টেশন থেকে সরাসরি টোটো বা ছোট গাড়ি ভাড়া করে নিতে পারো। টোটো ভাড়া প্রায় 500 টাকা, ছোট গাড়ি ভাড়া প্রায় 1000 টাকার মতো। অথবা যদি একটু কম খরচে আসতে চাও, তাহলে বাঁকুড়া স্টেশন থেকে মাত্র 20 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারো সতীঘাট বাসস্ট্যান্ডে। এই সতীঘাট বাসস্ট্যান্ড থেকে মেজিয়া বা অমরকাননগামী যে কোনো বাসে উঠলেই পথেই পড়বে কোড়ো পাহাড় আর গাংদুয়া ড্যাম। কোড়ো পাহাড় যেতে নামতে হবে অমরকানন বাসস্ট্যান্ডে, আর গাংদুয়া ড্যাম যেতে নামতে হবে অমরকানন কলেজ মোড়ে। সেখান থেকে টোটো করে সহজেই পৌঁছে যেতে পারবে ড্যামে। আর যারা সরাসরি বাসে আসছো, তারা বাঁকুড়া গোবিন্দনগর, সতীঘাট বা হেবির মোড় বাসস্ট্যান্ড থেকে একইভাবে মেজিয়া বা অমরকাননগামী বাসে উঠলেই পৌঁছে যেতে পারবে এই দুটো জায়গায়। তো মোট কথা, খুব বেশি ঝামেলা ছাড়াই অল্প খরচে আর সহজেই ঘুরে নেওয়া যায় কোড়ো পাহাড় আর গাংদুয়া ড্যাম। অমরকানন বাসস্ট্যান্ড থেকে টোটো করে বা চাইলে পায়ে হেঁটেও এই গ্রামের রাস্তা ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবে কোড়ো পাহাড়ে। এই রাস্তার দূরত্ব প্রায় 2 কিলোমিটার, কিন্তু বিশ্বাস করো, এই 2 কিলোমিটার জার্নিটা হয়ে উঠবে একটা আলাদা অভিজ্ঞতা। চারপাশে গ্রামের নিস্তব্ধতা, সবুজ গাছপালা আর একদম শান্ত পরিবেশ। যারা গ্রাম ভালোবাসে, যারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে, তাদের এই পথটা দারুণ লাগবে। এইভাবে ধীরে ধীরে এগোতে এগোতে পৌঁছে যাবে তপোবন পাহাড়ের গেটের কাছে। জায়গাটা বেশ নিরিবিলি, চারপাশে এক অদ্ভুত শান্তি অনুভব করবে। এখান থেকে কিন্তু আর কোনো গাড়ি যায় না, এগোতে হবে হেঁটেই। শুরুতেই চোখে পড়বে সাধু সন্ন্যাসীদের থাকার ছোট ছোট ঘর। জায়গাটার একটা আলাদা আধ্যাত্মিক পরিবেশ আছে, যা খুব সহজেই মনকে ছুঁয়ে যায়। যদি আগে থেকে জানিয়ে আসেন বা ভিড় খুব বেশি না থাকে, তাহলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও হয়ে যেতে পারে। আর একটু ভেতরে এগোলে দেখতে পাবেন আরেকটি গেট, যেখান থেকে শুরু হয় মন্দির আর পাহাড়ের মূল পথ। এই গেটেই লেখা রয়েছে মন্দির খোলার সময় সকাল 8টা থেকে 11টা এবং বিকাল 4টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে এলে মায়ের দর্শন ও পুজো দিতে পারবে। এই গেট দিয়ে ঢোকার পর বাঁ দিকে রয়েছে সাধু সন্ন্যাসীদের সমাধিস্থল, আর ডান দিকে রয়েছে মন্দির ও পাহাড়ে ওঠার রাস্তা। এখান থেকেই শুরু হয় আসল ট্রেকিং আর আধ্যাত্মিকতার এক সুন্দর মেলবন্ধন। এরপর বটগাছের নিচে মহাদেবের ছোট্ট মন্দিরে প্রণাম জানিয়ে আর তারপর শ্রী বিষ্ণু মন্দির দর্শন করে আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে চললাম।
তখনও বিকাল 4টা বাজেনি, তাই মন্দিরের দরজা বন্ধ ছিল। তবে জানতাম পাহাড় থেকে নামার সময় মন্দির খোলা থাকবে, তখন নিশ্চিন্তে দর্শন করা যাবে। এখানেই রয়েছে একটি ছোট্ট হোমকুণ্ড, যেখানে যজ্ঞ ও নানা ধর্মীয় আচার পালন করা হয়। আর তার সামনেই রয়েছে মহিমানন্দ তপবন আশ্রম, যা পুরো জায়গাটার আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তোলে। এবার আমরা পৌঁছে গেলাম পাহাড়ে ওঠার মূল গেটের কাছে। এখান থেকেই শুরু আসল ট্রেকিং। একটা গুরুত্বপূর্ণ তথ্য, সন্ধ্যা 7টার পরেই গেট বন্ধ করে দেওয়া হয়, আবার পরদিন সকালে খোলা হয়। সবটাই করা হয়েছে দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে। পাহাড়ে ওঠার জন্য রয়েছে সুন্দর করে তৈরি করা সিঁড়ির পথ। মোট প্রায় 117টি সিঁড়ি, কিন্তু ধাপগুলো বেশ উঁচু নয়, বরং বেশ চওড়া ও আরামদায়ক। তাই উঠতে খুব একটা কষ্ট হয়নি, বরং পুরো পথটাই উপভোগ করেছি। পাহাড়ের উচ্চতা প্রায় 400 ফুট বা তার একটু বেশি। পথে বেশ কিছু জায়গায় বসার ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে। জানতে পারলাম আগে কিন্তু এই সিঁড়ি বা বিশ্রামাগার ছিল না। পর্যটকদের সুবিধার জন্য প্রশাসনের পক্ষ থেকে এগুলো তৈরি করা হয়েছে। এই সিঁড়ির দুপাশ দিয়েই রয়েছে অনেকগুলো সরু সরু জঙ্গল পথ, যেগুলো পাহাড়ের অন্য অংশে চলে গেছে। তবে একটা কথা মাথায় রাখবেন, বর্ষাকালে এই পথগুলো এড়িয়ে চলাই ভালো। এইভাবে ধীরে ধীরে উঠতে উঠতে অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায়। মন্দিরটি পূর্বমুখী, আর ঠিক তার বিপরীত দিকে পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। সেই দৃশ্যটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। চারপাশে শুধু নীরবতা, হালকা বাতাস আর প্রকৃতির অপার সৌন্দর্য। মনে হচ্ছিল সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। মন্দিরের চারপাশের বাউন্ডারির দেওয়ালে লেখা রয়েছে নানা বাণী ও উপদেশ, যেগুলো পড়তে পড়তে একটা আলাদা শান্তি অনুভব হয়। আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরের দরজা খুলে যাবে। এই মন্দিরটি শ্রী শ্রী অষ্টভুজা পার্বতী দেবীর মন্দির। মূর্তি স্থাপন করা হয়েছিল 14ই ভাদ্র 1361 সালে, আর তার প্রায় 2 বছর পর এই মন্দির নির্মাণ সম্পন্ন হয়। মন্দিরের স্থাপত্যও কিন্তু বেশ মনোমুগ্ধকর। ছোট্ট হলেও খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। লোকমুখে শোনা যায় মন্দিরের সামনে থাকা এই নিম গাছটির পাতা নাকি মায়ের কৃপায় মিষ্টি হয়ে যায়। আমি নিজে খেয়ে দেখলাম, মিষ্টি না হলেও তেতো একদমই লাগেনি। মন্দিরের পুরোহিতের কাছ থেকে জানতে পারলাম গাছটি অনেক পুরনো, তাই পাতার তিক্ততা নাকি আগের মতো আর নেই। আরেকটা ইন্টারেস্টিং গল্প শোনা যায়, হুগলির উত্তম আশ্রম থেকে এক মহারাজ এখানে সাধনা করতে আসতেন। তিনি নাকি স্বপ্নাদেশ পান, আর সেই নির্দেশ মেনেই এই পাহাড়ের চূড়ায় মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তারপর শুরু হয় মন্দির নির্মাণ। মন্দিরের পিছনে গাছের নিচে রয়েছে একটি শিবলিঙ্গ এবং সাবিত্রী মায়ের একটি প্রাচীন মূর্তি। আমাদের মূল আশ্রম হচ্ছে ডুমুরদহ, হুগলিতে উত্তম আশ্রম। ওইখান থেকে একজন মহারাজ এখানে এসেছিলেন, মানে বীরানন্দ স্বামীজি। ওই গুহা, একটু পেছনে একটি গুহা আছে, ওই গুহাতে বসে তপস্যা করছিলেন। তখন এখানে প্রচুর জঙ্গল, তখন হচ্ছে বাঘ ভাল্লুকের তখন উনি বসে তপস্যা করছেন। এখানকার আর কিছু রাখাল ছেলেরা ওনাকে দেখেন, দেখে বলে যে ওইখানে একটি ভূত ওই গুহাটার থেকে বেরোচ্ছে, আর শালী নদী চান করে আবার গুহাটায় ঢুকে যাচ্ছে। এখানকার যাদের জায়গা, জমিনদারদের, তারা এই জায়গাটা এসে তখন ওই সন্ন্যাসীকে দর্শন করেন, করে দেখেন যেন একজন মহান সন্ন্যাসী এসেছেন। তখন ওনার কাছে বলছেন আমাদেরকে দীক্ষা দেন। উনি বলছেন আমি দীক্ষা দিই না, আমাদের দ্বিতীয় আচার্যদেব ধোবানন্দ গিরি মহারাজ দীক্ষা দেন। তো কিছুদিন পরে ওনারা যে বলেন উত্তম আশ্রমে, ডুমুরদহ উত্তম আশ্রমে যে বলেন যে এরকম একজন সন্ন্যাসী এখানে আছেন, তখন ওনারা মহিমানন্দ মহারাজকে, ধোবানন্দ গিরি মহারাজ মহিমানন্দ মহারাজকে, বিজ্ঞান মহারাজকে বলছেন ও বিজ্ঞান, বীরানন্দ মরে না, উনি করুর পাহাড়ে আছে। তখন কিছুদিন পরে এখানে সন্ন্যাসীদের পাঠান। তারপরে ওইখানে যে ওরা এই বিষ্ণু মন্দিরটি দেখছেন, এখানে বসে তপস্যা করছিলেন। হ্যাঁ, এই বিষ্ণু মন্দিরে প্রথমে এখানে ওনারা তপস্যা করছিলেন। সেই রাত্রিতে ওনার একটি 8 বছরের বালিকা মূর্তি হিসাবে পার্বতী মার দর্শন দেয়। তারপরে স্বপ্নাদেশ হয়, হয়ে মন্দির টন্দির আশ্রম তৈরি হয়। এদিকে এইটি তখন থেকে তপবন পাহাড় মহিমানন্দ সাগর উত্তম আশ্রম। পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকালে দেখা যায় ছোট্ট ছোট্ট গ্রামের ঘর, সবুজে ঘেরা এক শান্ত জীবন। আর একটু দূরে চোখ রাখলেই দেখা যায় শালী নদী, যার উপর তৈরি হয়েছে আমাদের আগের ভিডিওর সেই সুন্দর গাংদুয়া জলাধার। গাংদুয়া ড্যামের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করা হয়েছে, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। সময় করে অবশ্যই দেখে নিও। এরই মধ্যে মন্দিরের দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করে মায়ের দর্শন করলাম। জানতে পারলাম এই মূর্তিটি সুদূর কাশী থেকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং এখানে বৈষ্ণব মতে পুজো করা হয়। কিছুটা সময় মন্দির প্রাঙ্গণে কাটিয়ে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি নিয়ে আমরা এবার নামার পথে রওনা দিলাম। নেমে এসে দেখলাম বিষ্ণু মন্দিরের দরজাও খুলে গেছে আর পূজার প্রস্তুতি চলছে। ফেরার পথে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। গ্রামের পথে গরু ছাগলের পাল ঘরে ফিরছে। অনেকদিন পর গরুর গাড়িও দেখতে পেলাম।
সেই দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য। এই ছিল আমাদের আজকের কোড়ো পাহাড় বা তপোবন পাহাড়ের সুন্দর এক অভিজ্ঞতা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের উৎসাহ দিও, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই সুন্দর জায়গাটা চিনতে পারে। তোমরা যারা বাঁকুড়া বা তার আশপাশের আর কোনো সুন্দর জায়গা চেনো যেগুলো আমরা এখনো এক্সপ্লোর করতে পারিনি, সেগুলোর নাম অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের সাজেশন অনুযায়ী আমরা পরবর্তী জার্নি প্ল্যান করব। আর যদি এখনো গাংদুয়া ড্যামের ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। দুটো জায়গা একসাথে প্ল্যান করতে খুব সুবিধা হবে। পরবর্তী ভিডিও সবার আগে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জার্নিতে। আজকের মতো টাটা।